ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তাকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে পুলিশ। এই তথ্যটি রাজধানীর যে ডিএমপি কমিশনার সেই ডিএমপি কমিশনার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। মোহাম্মদ আলী আরাফাত মূলত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য ছিলেন, সেই সাথে তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের একজন লেকচারারও ছিলেন। এছাড়াও এই মোহাম্মদ আলী আরাফাতকে বলা হয় আওয়ামী লীগের অন্যতম একজন প্রভাবশালী নেতা, যিনি আওয়ামী লীগের বিভিন্ন সময়ে নীতি নির্ধারণী বৈঠক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই মোহাম্মদ আলী আরাফাতের বেশ ভূমিকা ছিলেন। মূলত মোহাম্মদ আলী আরাফাত এই নির্বাচনে আসার আগ পর্যন্ত বিভিন্নভাবে টকশো থেকে শুরু করে নানামুখী সরকারের পক্ষে সাফাই গাইতেন এবং অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তাদের সমালোচনায় সবসময় আসলে মিডিয়া পাড়ায় সরব ছিলেন। আমরা যেটি দেখেছি যে ঢাকা 17 আসনের যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি ঢাকা 17 আসনের নির্বাচনে তিনি এমপি পদে নির্বাচিত হয়েছিলেন, কারণ তখনকার যে উপনির্বাচনটি হয়েছিল সেই উপনির্বাচনে যদিও খুব অল্প সময়ের জন্য সেই নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন। মূলত ওই আসনে আলোচিত যে ইউটিউবার সেই ইউটিউবার হিরো আলমের বিপক্ষে তিনি নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে এক প্রকার কারচুপি করে হিরো আলমকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে নানাভাবে জাল ভোটের মধ্য দিয়ে এই মোহাম্মদ আলী আরাফাত তখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপরে শেখ হাসিনা সরকার যখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন, সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় এবং সেখান থেকে তিনি এমপি নির্বাচিত হন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি সরকারের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় যে মামলা হয়েছে, সেই মামলার একজন আসামি এই আলী আরাফাত। মূলত এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি রয়েছেন, এছাড়াও তার সাথে আরও বেশ কিছু আসামি রয়েছে। মোট 47 জন আসামি এই মামলায় রয়েছে। 47 জন আসামির মধ্যে মোহাম্মদ আলী আরাফাত একজন। এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য জেভিকো। তাকে এরই মধ্যে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই কোর্টে তোলা হবে। আমরা এর আগে যাদের বিষয়গুলো দেখেছি যে কোর্টে তোলার পরে পুলিশ নির্দিষ্ট একটি সময়ের জন্য রিমান্ড চান এবং আদালত তাদের বিবেচ্য অনুযায়ী যে কদিন তাকে রিমান্ডের জন্য নেয় বা রিমান্ডের যে কদিন আদেশ দেওয়া হয়। মোহাম্মদ আলী আরাফাতের মূলত তিনি রাজনৈতিক অঙ্গনে বেশ প্রভাবশালী একজন নেতা বলা হয় এবং তাকে প্রভাবশালী নেতা এই কারণে বলা হয় যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা ছিলেন, আইসিটি বিষয়ক উপদেষ্টা, সেই উপদেষ্টা অর্থাৎ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত এবং তার বাংলাদেশের যে কজন তরুণ সজীব ওয়াজেদ জয়ের বন্ধু ছিলেন তার মধ্যে মোহাম্মদ আলী আরাফাত সব থেকে প্রভাবশালী এবং ঘনিষ্ঠ বন্ধু তার। এই সুবাদে মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশের নানা রকমের তার নিজস্ব একটি সিন্ডিকেট বলায় রয়েছে, এমনটাই আসলে নানাভাবে বলা হয়। তিনি মূলত গত কয়েক বছরের ধরেই আসলে রাজনীতিতে সক্রিয় ছিলেন। মূলত সবশেষ যে শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে গত 5 তারিখে, এরপরই মোহাম্মদ আলী আরাফাত কার্যত আসলে সমস্ত জায়গা থেকেই আড়ালে ছিলেন, তাকে কোথাও পাওয়া যাচ্ছিলেন না। এবং মোহাম্মদ আলী আরাফাত নয়, শুধু আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরাই কিন্তু এই সময় দেশের বাইরে কেউ পালিয়ে গেছেন, হয়তোবা দেশের মধ্যে যারা রয়েছেন তারাও আত্মগোপনে রয়েছেন। কিন্তু আমরা একে একে আওয়ামী লীগ নেতাদেরকে আসলে বিভিন্ন মামলা যেহেতু তাদের বিরুদ্ধে এর মধ্যে হয়েছে, সেই মামলাগুলোতে তাদেরকে গ্রেপ্তার হিসাবে আমরা নানাভাবে তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা এইবারের যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে ছাত্রদের দমানোর জন্য বা ছাত্রদের উপরে গুলিবর্ষণের জন্য যে কজন প্রভাব
প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কাজ করেছেন, তার মধ্যে আরাফাত অন্যতম হিসাবে তাকে ধরা হয়। এবং তিনি আমরা যখন দেখেছি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বা অনেক নেতারা যখন কোটা আন্দোলন নিয়ে কথা বলছিলেন না, তখন কিন্তু তিনি ওবায়দুল কাদেরের পাশে সবসময় আমরা তাকে দেখতে পেয়েছেন এবং তিনি এই আন্দোলনে শিক্ষার্থীদের দমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা বা সিদ্ধান্তের ক্ষেত্রে তার বিশেষ অবদান ছিল, এটাই আসলে নানাভাবে বলা হচ্ছে। এখন আসলে তার ভাগ্যে কি হয় বা তার পরিণতি কি হয় সেটি কিন্তু দেখার বিষয়।